শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা আলোচনা করব নৌ বিমাপত্রের প্রকারভেদ সম্পর্কে। একটা নৌ বিমাপত্র কত প্রকার হতে পারে সেই সম্পর্কে আমরা এবার জানব। সো আমরা দেখতে পাচ্ছি অনেক রকম হতে পারে: যাত্রার বিমাপত্র, সময় বিমাপত্র, মিশ্র বিমাপত্র, মূল্যায়িত বিমাপত্র, অমূল্যায়িতের অনেকগুলো। আমরা একটা একটা করে আলোচনা করবো। চলো। যাত্রার বিমাপত্র: যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্যের ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ নিশ্চয়তা দেওয়া হয় তাকে যাত্রা বিমাপত্র বলে। সো এই বিমাপত্রে জাস্ট নর্মালি একটা জাহাজ বিমাকারী বিমা গ্রহীতার সাথে চুক্তি করবে যে ভাই এই জাহাজটা বাংলাদেশ থেকে অমুক দেশে যাবে, যদি এই যাওয়ার পথে যাত্রার মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে ক্ষতিপূরণ দিবেন। দেখো এক্সাম্পল দেখো, চট্টগ্রাম হতে মাল বোঝাই জাহাজ লন্ডন যাবে এবং যাত্রাকালীন সময় জাহাজ বা জাহাজস্থ পণ্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে, এই মর্মে বিমাপত্র বিক্রি করা হয়, তাহলে এটি একটি যাত্রার বিমাপত্র হবে। অর্থাৎ এখানে বলা থাকবে যে জাহাজটি কই থেকে কোথায় যাবে, যাত্রা পথটি বলে দেওয়া থাকবে। এরপর আমরা দেখব সময় বিমাপত্র। এটা সেম যাত্রার বিমাপত্রের মতো, কিন্তু পার্থক্য ছিল এটা যাত্রা পথ না দিয়ে সময় দেওয়া থাকবে। যে বিমাপত্রের মাধ্যমে কোনো নির্দিষ্ট সময় জাহাজ, পণ্য বা মাসুলের ক্ষতির জন্য নৌ বিমা করা হয় তাকে সময় বিমাপত্র বলে। সাধারণত 12 মাসের বেশি সময়ের জন্য এই বিমা করা হয় না। তো 12 মাসের কম টাইমের জন্য জেনারেলি এই বিমাটা করা হয়। একটা এক্সাম্পল দেখো, 13 সালের জুন মাস হতে 14 সালের মার্চ মাস পর্যন্ত কোনো জাহাজ, পণ্য বা মাসুলের ক্ষতির জন্য বিমা করা হলো। যদি এই সময়ের মধ্যে বিমা গ্রহীতার কোনো ক্ষতি হয় তবে বিমাকারী ক্ষতিপূরণ দেবে, এটি সময় বিমাপত্র। তো একটা পার্টিকুলার জাহাজ, ধরে নেই মালিকের 2টা জাহাজ আছে, সে এই জাহাজটার জন্য বিমা করলো যে ভাই এটা হচ্ছিল আজকে হচ্ছিল জুলাইয়ের 1 তারিখ 2016 এবং জুন 30 তারিখ পর্যন্ত, জুন 30, 2017 সাল এর মধ্যে যদি এই জাহাজের কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ দেবে। অর্থাৎ একটা সময় ধরে দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কোনো ক্ষতি হয় তখন ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং এটাকে বলা হচ্ছে সময় বিমাপত্র। এবার হচ্ছিল মিশ্র বিমাপত্র। এখানে কি, এটা হচ্ছে যাত্রা প্লাস সময় দুটি একত্রিত হয়ে যে বিমাপত্র হয় তাকে বলা হয় মিশ্র বিমাপত্র। দেখো কি আছে, যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়ও উল্লেখ করা হয় তাকে মিশ্র বিমাপত্র বলে। যেমন 2015 সালের ডিসেম্বর মাস থেকে 2016 সালের জানুয়ারি মাসের মধ্যে চট্টগ্রাম থেকে মালবাহী জাহাজ লন্ডনে পৌঁছাবে, এই যাত্রাকালে ও সময়ের মধ্যে ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকলে তাকে মিশ্র বিমাপত্র বলবে। অর্থাৎ এখানে আমার সময় থাকছে এবং সুনির্দিষ্ট যাত্রাপথ থাকছে। এইবার আমরা দেখব মূল্যায়িত বিমাপত্র। মূল্যায়িত মানে কি, দেখো আগে থেকে মূল্যায়ন করা আছে এরকম কিন্তু কিছু ইন্ডিকেট করছে। দেখো কি বলছে এখানে, যে নৌ বিমাপত্রে বিমাগ্রহীতা বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বিমাপত্রে বিমাকৃত অঙ্ক হিসেবে উল্লেখ করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী ওই সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ মূল্য পর্যন্ত বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে, তবে আংশিক ক্ষতি হলে সমন্বিত সমানুপাতিক ক্ষতির পরিমাণ বের করা হয়। সো দেখো, প্রথমে মূল্যায়ন করা হয় যে আচ্ছা এই জাহাজের মূল্য কীরকম হতে পারে বা মূল্য নির্ধারণ করে, এবং করে সেই মূল্যটাকে বিমাপত্রের বিমা দাবির মূল্য হিসাবে কিন্তু গণ্য করে এবং ওইখানে সেই উল্লেখ করে দেয় সেই অ্যামাউন্টটি যে এটা হবে বিমা দাবি। এরপর যদি কখনো জাহাজের সম্পূর্ণ ক্ষতি হয় তাহলে ওই মূল্যটুকু সর্বোচ্চ ওই মূল্য দিয়ে দিবে, অথবা যদি জাহাজের আংশিক ক্ষতি হয় তাহলে যেই পরিমাণ অংশের ক্ষতি হয়েছে আনুপাতিক হারে সেই ক্ষতিপূরণ করা হবে। অর্থাৎ আগে থেকে মূল্যায়ন করা থাকবে এবং তার উপর ডিপেন্ড করে বিমা দাবি পরিশোধ করা হবে, এটাকে বলা হয় মূল্যায়িত বিমাপত্র। আর এটা হচ্ছে দেখো অমূল্যায়িত, মানে কি, এখানে মূল্যায়ন করা থাকবে না। যে বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তু মূল্য বিমাকারী পূর্ব হতে নির্ধারণ না করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্ধারণ করে তাকে অমূল্যায়িত বিমাপত্র বলে। অর্থাৎ এখানে বিমার বিষয়বস্তু আগে থেকে মূল্যায়ন করা ছিল না, বিমাপত্র সংগ্রহকালে বিমাগ্রহীতা বিষয়বস্তুর যে মূল্য নির্ধারণ করে তাই এক্ষেত্রে লেখা থাকে। সো বিমাগ্রহীতা বলে ভাই আমার এটা মূল্য এমন, সো ইনিশিয়ালি যেটা করে বিমাকারী ওই অ্যামাউন্টটা লিখে রেখে দেয়। মেয়াদের মধ্যে বা যাত্রাপথে জাহাজ বা পণ্যের ক্ষতি হলে বিমাকারী সেক্ষেত্রে ক্ষতিকৃত সম্পত্তির মূল্যায়ন করে এবং এরূপ মূল্যায়ন সর্বোচ্চ বিমাকৃত অঙ্কের পরিমাণ অর্থ ক্ষতিপূরণে বাধ্য থাকে। অর্থাৎ যখন জাহাজের কোনো ক্ষতি হয়, আমরা কিন্তু আগে মূল্যায়ন করিনি, যখন ক্ষতি হবে তখন যেটা করা হবে
যেই পরিমাণ অর্থে বা সম্পত্তির ক্ষতি হয়েছে সেটা মূল্যায়ন করে তার উপর সর্বোচ্চ যেই পরিমাণ বিমা দাবি করা যায় সেটা তারা করে দিবে। এটা গেল অমূল্যায়িত বিমাপত্র। এইবার বৃহৎ ঝুঁকি বিমাপত্র। বৃহৎ ঝুঁকি মানে কি? এখানে ঝুঁকির পরিমাণ বেশি। দেখো, অনেক সময় একাধিক বীমা কোম্পানি একত্রে মিলিত হয়ে বৃহৎ অঙ্কের নৌ বীমার দায়িত্ব নিয়ে থাকে এবং তাকে বৃহৎ ঝুঁকি বিমাপত্র বলে। অর্থাৎ ঝুঁকির পরিমাণ অনেক বেশি বড়। তো কি করে? তখন একটা বীমাকারী না হয়ে ৩-৪টা বীমাকারী চলে আসে এখানে। তারা একত্রিত মিলিত হয়ে কোনো একটা সম্পত্তির ঝুঁকি বহন করে। দেখো কি লিখেছে, যেমন ক, খ, গ ও ঘ ৪টি বীমা কোম্পানি একত্রে ৫০ কোটি টাকার বীমাপত্রের দায়িত্ব গ্রহণ করতে পারে এবং তাদের দায়িত্ব ভাগ করে নিতে পারে যে ভাই জাহাজের এই পার্সেলে তুমি দেখবা, ওই পার্সেলে আমি করবো, সেই পার্সেলে সে করবে, এইভাবে করতে পারে। অথবা ভাই যেই ক্ষতি হোক না কেন আমরা ৪জন মিলে দিয়ে দিব। তো এই ধরনের বীমাপত্রকে বৃহৎ ঝুঁকির বীমাপত্র বলা হয়। বন্দর ঝুঁকি বিমাপত্র। দেখো, বন্দরে মাল ওঠানামার সুবিধার জন্য কিছু কিছু জাহাজ, বার্জ বা লাইটার সমূহকে বন্দরের নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে হয়। দেখো, তুমি যদি চিটাগং পোর্টে যাও বা যদি এখানে যাও, পতেঙ্গাতে যাও, দেখবা কি দূরে অনেক বড় বড় জাহাজ, কাছে অত বড় জাহাজ নেই। কারণ কিছু কিছু জাহাজ আছে যেগুলো বন্দরের কাছে আসতে পারে না। বা বাদ দিলাম, তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছো দেখবা বর্তমানে চিটাগং থেকে যে বড় জাহাজটি আসে সেটি কিন্তু একদম যেই সেন্ট মার্টিনের জেটি তার কাছে আসে না, দূরে গিয়ে দাঁড়ায় থাকে। মনে করো এইটা জেটি, ছোট ছোট জাহাজ সব এখানে আছে, সবগুলো জাহাজ এখানে থাকে, চলে আসে। কিন্তু বড় জাহাজটা এইখানে থাকে। এখানে কি হয়? একটা জাহাজ এসে এখান থেকে মানুষজনকে নিয়ে তারপরে যায়। কারণ কি? এত বড় জাহাজ এই জেটির পাশে আসতে পারে না। ঠিক একইভাবে বন্দরে অনেক বড় বড় জাহাজ দূরে থাকে যেগুলো কাছে আসতে পারে না, কারণ সাইজ বড়, হয়তো বা বন্দরে আসলে ধাক্কা টাক্কা লাগলে বন্দর ভেঙে যেতে পারে, বা বন্দরে যে জেটি থাকে সেগুলো সমস্যা হতে পারে। এইসব ক্ষেত্রে যেটা হয়, ছোট ছোট জাহাজ থাকে, তারা কাছে গিয়ে কন্টেইনার একটা একটা করে নিয়ে আসে, বা অল্প অল্প সংখ্যক কন্টেইনার একত্রে নিয়ে এসে বন্দরে রাখে। বা এর বাইরেও আরও বিভিন্ন রকম কিন্তু সার্ভিসের জন্য ছোটোখাটো কিছু জাহাজ সার্ভিস দিতে থাকে। বন্দরে থাকা বা কর্মকালীন অবস্থায় এই সকল যানবাহন বা এতে রক্ষিত উপকরণের ক্ষতি হতে পারে। ওরা হয়তো বা কিছু আনতে গিয়ে পণ্য একটা ফেলে দিল, হতেই পারে। বা ওদের যে এই যে জাহাজগুলো আছে এদের নিজেদেরও ক্ষতি হতে পারে, ওদের জাহাজের ভিতরে যে কলকবজা বা জাহাজের মেশিন বা অন্য কিছু হতেই পারে। এরূপ ঝুঁকি বা ক্ষতির বিপক্ষে যে বিমাপত্র ইস্যু করা হয় তাকে বন্দর ঝুঁকি বিমাপত্র বলে। মূল কথা, বন্দরে মাল ওঠানো নামানোর জন্য যেই ছোট ছোট কিছু জাহাজগুলো থাকে বন্দরে অলওয়েজ সার্ভিস দিতে থাকে, ওদের জন্য যে বিমাটা করা হয় তাকে বলা হয় বন্দর ঝুঁকি বিমাপত্র। ভাসমান বা ছাউনি বিমাপত্র। একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বা ছাউনি বিমাপত্র বলে। এটা হচ্ছে অনেকটা জীবন বিমার গোষ্ঠী বিমার মতো, যে ভাই মালিকের আন্ডারে অনেকগুলো শ্রমিক আছে, একটা সিঙ্গেল বিমার মধ্যে সবগুলো জীবনের বিমা করে ফেললাম। ঠিক একইভাবে যখন কোনো মালিকের বা প্রতিষ্ঠানের আন্ডারে একাধিক জাহাজ থাকে তখন কি প্রত্যেকটা জাহাজের জন্য আলাদা আলাদা করে বিমা করা একটা ঝামেলা। এর চেয়ে করে কি ভাই, একটা বিমা পলিসি নিলাম, এর মধ্যে আমরা সকল জাহাজের একত্রে লিস্ট করে বিমা করে ফেললাম। এক্ষেত্রে বিভিন্ন জাহাজের অবস্থান, মান ও মূল্য বিবেচনায় এনে গড় মূল্য নির্ণীত হয় এবং সেভাবে বিমাকৃত অঙ্ক নির্ধারণ করা হয়। আলাদা আলাদা এক একটা সাইজ, মূল্য বা সবকিছু ডিপেন্ড করে একটা প্রথমে একটা দাম বের করে, দেন একটা গড় অ্যামাউন্ট বের করে বিমা প্রিমিয়ামের হার হিসাবে। এরূপ বিমাপত্র কখন কোন জাহাজ কোথায় ছেড়ে যাচ্ছে, আচ্ছা, তো এটা প্রথমে বিমাকৃত অঙ্ক নির্ধারণ করা হয়। এরূপ বিমাপত্রে কখন কোন জাহাজ কোথায় ছেড়ে যাচ্ছে এত কিছু বিষয় বিমাপত্র লেখার প্রয়োজন হয় না, যে ভাই এই জাহাজ একবার এখান থেকে যাবে বা ওই জাহাজটা অমুক তারিখে ওইখান থেকে ওই জায়গায় যাবে, এত কিছু লাগে না। সো শুধুমাত্র ছেড়ে যাওয়ার সময় একটা এই মর্মে ঘোষণা দিলে চলে, যে ভাই জাহাজটা আজকে যাচ্ছে। আগে থেকে লেখা লাগে না যে আমরা অমুক তারিখে এখান থেকে ওই জায়গায় যাবো, এখান থেকে যাবো। জাস্ট যখন যাবে এর আগে একটা ছোটখাটো নোটিশ দিলেই হয়ে যায়। তাই বাড়তি ঝামেলা হতে বিমাকারী ও বিমা গ্রহীতা উভয়ই রক্ষা পায়। তবে এর অসুবিধা হলো আগাম প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ এক্ষেত্রে বেশ জটিল। এটা একটা ঝামেলা। বাট যে সুবিধাটা হচ্ছে, অনেকগুলো জাহাজ আমার সবগুলো একটা সিঙ্গেল বিমাপত্র আন্ডারে থাকবে, একটা গড় প্রিমিয়াম রেট নির্ধারণ করা হয়েছে, তার উপর ভিত্তি করে তারা প্রিমিয়াম দিতে থাকে। এবং যখন কোনো যদি জাহাজের সমস্যা হয় তখন ওই যে লিস্টের মধ্যে তার রেট বা সব কিছু মূল্য থাকতো, তার উপর ডিপেন্ড করে তার বিমা দাবি পরিশোধ করা হয়ে যেত। এইবার আমরা দেখব খোলা প্রতিরক্ষা বা উন্মুক্ত বিমা। আচ্ছা, সো এটাকে বলা হয় ওপেন কভার। অনেক
বিজনেসম্যান আছে যারা প্রতি বছর প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি করে। এখন এই যে পণ্যের আমদানি রপ্তানি করছে তাদের কিন্তু প্রত্যেকবার এই আমদানি রপ্তানির জন্য আলাদা আলাদা করে বিমাপত্র খোলা খুব ঝামেলা। অনেকটা আগেটার মতো এই যে ভাসমান বা ছনি বিমাপত্রের মতো, যে ভাই আমার অনেকগুলো জাহাজ, আমার প্রতিবার করতে ঝামেলা। ঠিক একইভাবে যারা আমদানি রপ্তানি করে ওদের পণ্যও কিন্তু নৌবিমার আন্ডারে বিমা করতে হয়। এখন যারা অনেক লেনদেন করে এদের কিন্তু এই বার এই যে বিমা এটা করা ঝামেলা। সো তারা একবারে সারা বছরের জন্য বা একটা লং টাইমের জন্য ভাই আমি আগামী 1 বছর এই পরিমাণ পণ্য করব, একত্রে একটা সিঙ্গেল বিমা করে ফেলা হয়। এটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছিল উন্মুক্ত কভার নোট, যে কভার নোটে বিমা গ্রহীতা 1 বছরের মধ্যে কি কি মালামাল আমদানি বা রপ্তানি করবে, কোন কোন ঝুঁকির জন্য বিমা দাবি পরিশোধ করবে এবং প্রতিবার শিপমেন্টের সর্বাধিক বিমাকৃত অঙ্ক কত হবে তা উল্লেখ থাকে, তাকে উন্মুক্ত কভার নোট বলে। সো এখানে যেটা হয়, একটা আমদানি বা রপ্তানিকারও তারা একবারে বলে দেয় ভাই আমি আগামী 1 বছর বা এতদিনে মোট এই পরিমাণের মালামাল আমদানি করবো বা রপ্তানি করবো এবং আমার এই ঝুঁকির জন্য আপনি আমাকে বিমা দাবি করতে বিমা দাবি পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং আমি বিমাকৃত অর্থ এমন চাই। এটা একবারে করে ফেলা হয় যেন বছরে যখন কোনো আমদানি রপ্তানি করবে বারবার গিয়ে নতুন করে চুক্তি করতে না হয়। তো একবারে বছরের শুরুতে একটা বলে ফেলো যে আমাদের এই পরিমাণ হওয়ার চান্স আছে সর্বোচ্চ, আমরা এইভাবে করে ফেলি বা এইভাবে চুক্তি করে ফেলি। তো দেখা যায় মনে করো একত্রে জাস্ট এক্সাম্পল করছি 100 কোটি টাকার একটা করে ফেললো বিমা চুক্তি। সো 100 কোটি বা যেভাবেই হোক তারা একটা অ্যামাউন্ট বললো, সেটার উপর ডিপেন্ড করে বিমা প্রিমিয়াম ধার্য করা হয় এবং বছরের শুরুতেই দেখা যায় সেই ব্যক্তি বা বিমা গ্রহীতা সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। এরপরে বছরে যখন হয়, মনে করো একবার হলো 8 কোটি টাকার লেনদেন হবে বা আমদানি রপ্তানি যখনই হবে তখন কাগজপত্র পাঠায় দেয় ভাই আমার একটা কিন্তু শিপমেন্ট হচ্ছে বা লেনদেন হচ্ছে, আরেকটা হচ্ছে আমার এখানে 3 কোটি পাঠায় দেয় ভাই আমার কিন্তু আরেকটা হচ্ছে ভাই আমার এখন 15 কোটি পাঠিয়ে দেয়। তো যখন হয় জাস্ট ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলে হয় ভাই আমার এখন শিপমেন্ট হচ্ছে এই পরিমাণ অর্থের হচ্ছে এরকম, যা এখান থেকে ওখানে যাচ্ছে, জাস্ট তখন পাঠায় দেয়। কিন্তু নতুন করে এই যে বিমা চুক্তি করা বা নতুন করে চুক্তিপত্র করার এই ঝামেলাগুলো তখন থাকে না। জাস্ট একবারে করে ফেলে, একবারে একটা অ্যাজিউম করে এক পরিমাণ একটা এমন বলা যায় বা সারা বছর এই পরিমাণ বিমা হতে পারে বা বিমাকৃত অর্থ হতে পারে, তার উপর ডিপেন্ড করে বিমা গ্রহীতাকে বলে ভাই আপনি তাহলে এই পরিমাণে বিমা প্রিমিয়াম দেন। অ্যান্ড বছরে যখন যেই পরিমাণে লেনদেন হয়ে থাকে আমদানি রপ্তানি হয় তখন তারা ওই অ্যামাউন্টটা এবং ওই আমদানি বা রপ্তানির যে তথ্য সেগুলো বিমাকারীকে পাঠিয়ে দেয় যে ভাই এইবার আমরা এত অ্যামাউন্টের করতেছি। এইভাবে ইজিলি প্রতিবার এই বিমার ঝামেলা না করে একবারে শেষ করে ফেলতে পারে। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে যে বারেবার যাচ্ছে না, এই যে তারা বারেবার লেনদেন করছে বা শিপমেন্ট করছে, এখানে কিন্তু তাদের যাবতীয় ডকুমেন্ট পাঠানো লাগছে বিমাকারী প্রতিষ্ঠানের কাছে যে ভাই এই দেখেন কাগজপত্র এখান থেকে করছে, এখন যত রকম ডকুমেন্ট আছে সব কিছু পাঠানো লাগে। কিন্তু এর আরেকটা প্রকারভেদ হচ্ছিল জাস্ট উন্মুক্ত বিমাপত্র। এইখানে এই টাইপের ডকুমেন্টের প্রয়োজন হয় না। দেখো ওপেন কভার নোটে প্রতিবার শিপমেন্টে বিমাপত্র ইস্যুর ঝামেলা এড়ানোর জন্য বিমা প্রতিষ্ঠান খুব বিশ্বস্ত ব্যবসায়ীদের বিশেষ সুবিধা সম্মিলিত যে বিমাপত্র ইস্যু করে তাকে উন্মুক্ত বিমাপত্র বলে। এইখানে আগের বারে তো ঝামেলা কম ছিল, বাট এইবার আরও ঝামেলা কম। কোনো কিছুই দেওয়া লাগে না, জাস্ট জানালে হবে ভাই আমি এই পরিমাণে জিনিস করতেছি, আমি লেনদেন করতেছি এবং বিমাকারী প্রতিষ্ঠান যেটা করে সেই অ্যামাউন্টটা জাস্ট অ্যাডজাস্ট করে রাখে। আচ্ছা সে সফল হয়তো বা বলছিল 100 কোটি টাকার, এইবার সে 8 কোটি টাকার পণ্য শিপমেন্ট করতেছে। এভাবে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে ওদের সিস্টেমেটিক ওয়েতে, তারা সেটা করে রাখে। সো আমাদের আগে যেটা করলাম যে উন্মুক্ত কভার নোট সেটা তো অবশ্যই ইজি, বাট ওর থেকে আরও বেশি ইজি হচ্ছিল উন্মুক্ত বিমাপত্র, এবং এটা কাদের দেয়? যারা হচ্ছিল খুবই বিশ্বস্ত ব্যবসায়ী বিমাকারী প্রতিষ্ঠানের। সো বন্ধুরা, এই ছিল নৌ বিমাপত্রের প্রকারভেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।